কৃষিতে বিপ্লব আনতে প্রায় ৪৫ বছর পর সারা দেশে আবারও খাল খনন শুরু করল বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুপুরে দিনাজপুরের কাহারোলে সাহাপাড়া খাল কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, আগামী ৫ বছরে সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খনন করবে সরকার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কৃষক ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে। ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দেওয়ার কথাও আবারও জানান তারেক রহমান। উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়তে খুব শিগগিরই উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। প্রায় ৪৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন সেচ কাজ ও মৎস্য চাষে জনপ্রিয় এই কর্মসূচির। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দায়িত্ব নেওয়ার ১ মাসের মধ্যেই প্রধানমন্ত্রী নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। এ সময় তিনি খাল খননকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। এই খালে যে পানি থাকবে সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। ৩.৫ লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে। এই খালের পানি বিভিন্ন ভাবে তারা ব্যবহার করতে পারবে। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, এই এলাকার কৃষক ভাইরা, এই এলাকার কৃষানী বোনেরা, তারা যে ফসল উৎপাদন করবে, এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় ৬০,০০০ মেট্রিক টন বেশি ইনশাল্লাহ ফসল উৎপাদিত হবে। প্রথম যে সরকারের যে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে প্রথমেই বিএনপি সরকার কৃষক ভাইদের কথা মনে রেখেছে এবং সেই কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফের ব্যবস্থা করেছি। দেশের ৫৪টি জেলাতেও চলছে খাল খনন কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের গোসাইরহাটে খাল খনন করবেন শরীয়তপুর ৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহমেদ। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। বাকি তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আশিক, খাল খনন কর্মসূচির নতুন কোনো আপডেট আছে কিনা আপনার কাছে? ওই এলাকায় ঠিক কতগুলো খাল খনন করা হবে সেটিও জানাবেন। সারা ধন্যবাদ আপনাকে। আসলে খাল খনন কর্মসূচির যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেই আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শরীয়তপুরের যে ৩ জন সংসদ সদস্য, অর্থাৎ শরীয়তপুর ১, ২ এবং ৩, এবং বিশেষ করে শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপু, মাননীয় হুইপ, জাতীয় সংসদ সদস্যের সেই হুইপ, তিনি আসলে এই খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি এখন ফিতা কেটে এই খাল খনন কর্মসূচির যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেই উদ্বোধনটি করবেন। এবং এর পাশাপাশি এই যে আমরা এখন এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের নাগেরপাড়া এলাকায়, এবং নাগেরপাড়া এলাকার যে খালটি রয়েছে, পরিত্যক্ত একটি খাল, সেই খালটির উদ্বোধনটা হবে। সেই উদ্বোধনী অনুষ্ঠানের আসলে সর্বশেষ প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই ফিতা কেটে এই উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু, শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য। তিনি এই শরীয়তপুরের এই নাগরপাড়া, এই আশপাশের এলাকার তিনি এলাকার সন্তান, এবং হুইপ হওয়ার পরে তিনি প্রথমবার নিজের এলাকায় এসেছেন এবং নিজের এলাকায় এসেই এই যে খাল খনন যে কর্মসূচি, সেই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন তিনি করছেন। এবং সেই উদ্বোধনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলে তিনি এখানে এই যে খালের যে জায়গায়, এখানে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দর্শক আপনারা দেখলেন যে তিনি ফিতা কেটে খাল খননের যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেই আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। এবং এর পরবর্তীতে এখানে শ্রমিকরা রয়েছে, ঝুড়ি কোদাল সবই রয়েছে। এখানে আনুষ্ঠানিকভাবে খাল খনন করে সেই কাজের উদ্বোধন করা হবে। আমরা নিশ্চয়ই দর্শক আপনাদেরকে সরাসরি একটু দেখাতে পারবো যে খাল খননের কর্মসূচি, আনুষ্ঠানিকভাবে খাল খননের কর্মসূচি চলছে। সেই কর্মসূচি নিশ্চয়ই একটু দেখাতে চান দর্শক আপনাদেরকে যে মিয়া নুরুদ্দিন অপু তিনি আসলে নিজে। আশিক, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফরিদপুরের গোসাইরহাটে খাল খনন কর্মসূচির আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেখান থেকে আশিক মাহমুদ। কৃষি ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে গৃহীত উদ্যোগে আজ দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাশয় খনন ও পুনর্খনন কর্মসূচি শুরু হয়েছে। খাল খননের অংশ হিসেবে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের খাটাগাং খাল পুনর্খননের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী খাল খনন কর্মসূচির
উদ্বোধন করেন। মাগুরার খালকাটা কর্মসূচি উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সকালে জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খাল কেটে কর্মসূচির উদ্বোধন করেন। সারা দেশে প্রাথমিক পর্যায়ে 54টি খাল খনন শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরও খাল খননের পরিকল্পনা রয়েছে সরকারের। দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের 7 কিলোমিটার জুড়ে দাদনার খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সেখানকার বিস্তারিত খবর আমরা জানবো। জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুজ্জামান সুমন। সুমন, খাল খনন নিয়ে প্রধান অতিথি কি বলেছেন সেটি জানাবেন, সবশেষ আপডেট সেখানকার জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। যে এই দুপুর 12:30 নাগাদ ফেনী দাগনভূঞা এখানে যে দাদনার খাল সেটি পুনঃখনন কাজ উদ্বোধন হচ্ছে। আপনি যেমনটি বলছেন যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আল মিন্টু তিনি আনুষ্ঠানিকভাবে এই খাল খনন তিনি উদ্বোধন করেছেন। এই খালটির দৈর্ঘ্য হচ্ছে 13 কিলোমিটার, তবে যে প্রকল্পের আওতাধীন তারা 7 কিলোমিটার এই দাদনার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। এই প্রকল্প কাজে 72 লাখ টাকা ব্যয় হবে। আপনাকে একটু জানিয়ে রাখি যে ফেনীতে 244টি খাল রয়েছে, এগুলি কাগজে কলমে রয়েছে। আমরা ফেনী জেলা জুড়ে যেটি ঘুরে দেখেছি যে ফেনীর অন্তত এই 244টি খালের মধ্যে 60% খাল এইগুলি দখল হয়ে গেছে। অর্থাৎ ফেনী শহর সহ যে 6টি যে উপজেলা, শহর এবং ইউনিয়নগুলোতে যেসব খাল রয়েছে এই খালগুলির বেশিরভাগ বেদখল রয়েছে এবং এটির যে বেদখলের কারণে যে প্রভাব সেটি 2024-এর বন্যা এই এলাকার মানুষ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে পানি প্রবাহ ঠিক না থাকার কারণে। আপনাকে একটু তথ্য দিয়ে রাখি যে ফেনী পৌরসভার যিনি প্রশাসক তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফেনীর পৌরসভা এলাকার যে খালগুলি রয়েছে সেখানে 40 লাখ টাকা ব্যয়ে তারা জল প্রবাহ ঠিক করার জন্য তারা একটি কাজ শুরু করেছেন এবং সেই কাজটি চলমান রয়েছে। তবে আজকে আব্দুল আল মিন্টু তিনি এখানে বলেছেন যে ফেনীর যে খালগুলি যেগুলি দখল রয়েছে তারা এই খালগুলি চিহ্নিত করে সীমানা নির্ধারণ করে যেন দ্রুত খালগুলো পুনঃখনন কাজ শুরু করা হয়। এই জন্য তিনি জেলা প্রশাসনের যারা উদ্বোধক কর্মকর্তা রয়েছেন এবং বিএডিসি যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে যে এখন যে দাদনার খাল এখানে যে পুনঃখনন কাজ চলছে, এই প্রকল্পটি বিএস্ট্রং একটি বিশ্ব ব্যাংকের একটি অর্থায়নে হচ্ছে এবং তারা এখানকার বিএডিসির কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 2 মাসের মধ্যে তারা এই খালটি পুনঃখনন কাজ সংস্কার কাজ তারা শেষ করবে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফেনীর দাগনভূঞার খাল খনন কর্মসূচির আপডেট জানাচ্ছিলেন সহকর্মী নুরুজ্জামান সুমন। নিত্যপণ্যের পাইকারি ও খুচরা দামের মধ্যে সামঞ্জস্য রাখতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করা হয়েছে। ঈদের পরেই কমিটি কাজ শুরু করবে, কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার সকালে সিলেটে ওসমানীনগর উপজেলায় খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে তিনি এমনটি বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, খুচরা আয় পাইকারি দামের ব্যবধান থাকবে, কিন্তু সেটি গ্রহণযোগ্য পর্যায়ে থাকতে হবে। ঈদের পরে সব পক্ষের সাথে বৈঠক আলোচনা করা হবে, সেই সাথে গণশুনানিও করা হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময় থেকেই আমদানি বেশি, রপ্তানি কম, তবে আগামী দিনে এটি নিয়ে কাজ করবে বর্তমান সরকার। তো কি কারণে পাইকারি এবং খুচরার মধ্যে মাঝে মধ্যে শুধু যে নিত্য প্রয়োজনীয় পণ্য না, অনেক কৃষি পণ্যের মধ্যেও দেখা যায় যে ব্যবধানটা মোটেও মেনে নেওয়ার মতো ব্যবধান না। এটির প্রকৃত কারণটা খুঁজে বের করার জন্য ঈদের পরেই আমরা ব্যবসায়ী, পেশাজীবী এবং এই প্রশাসন সবাইকে সংশ্লিষ্ট করে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করব। ঈদ উল ফিতরের আগে শেষ কর্মদিবস আজ। সরকারি দপ্তরে সবারই বাড়ি যাবার তাড়া। ঢাকা থেকে বের হওয়ার সবগুলো পথে ঘরমুখো যাত্রীদের ভিড়। 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সরকারি অফিস। টানা 7 দিনের ছুটির পর 26শে মার্চ আবার স্বাধীনতা দিবস। সব মিলিয়ে কাল থেকে দীর্ঘ ছুটিতে পড়তে যাচ্ছে দেশ। শারমিন নীরার প্রতিবেদন। শেষ কর্মদিবসে সরকারি অফিস, ব্যাংক, আদালত সবখানেই ছিল কর্মচাঞ্চল্য। সোমবার অফিস সময় 3:30টার পর থেকে ছুটির কর্মঘণ্টা শুরু হয়। 17 মার্চ সোমবার অফিস সময় 3:30টার পর থেকে ছুটির কর্মঘণ্টা শুরু। 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত শবে কদর ও ঈদের ছুটি। টানা 7 দিনের ছুটিতে যাবার জন্য সব প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন চাকরিজীবীরা। তবে তাদের চিন্তায় বাড়ি পৌঁছানো ও ঈদ আনন্দ। আমরা আমাদের যা মিটিং শিডিউল ছিল, যা কাগজপত্র ছিল সব করে ফেলছি। কিছুটা কমপ্লিট হয়েছে, মোটামুটি ভালোই কমপ্লিট করতে পারছি। যেহেতু সামনে একটা লম্বা ছুটি আছে, এই জন্য সবাই চেষ্টা করতেছে
যে কাজগুলো আছে কাজগুলো গুছিয়ে রাখার জন্য। এবারের ঈদের ছুটিটা যেহেতু বেশ অনেকটা দিন, সেহেতু আশা করছি সবারই ঈদটা ভালো কাটবে। সড়কেও দেখা গেছে যাত্রী ও গাড়ির চাপ। শহরের মার্কেট কেন্দ্রিক পথ, ঢাকা থেকে বের হবার সবকটি মুখেই ছিল যানবাহন ও যাত্রীর চাপ। এই শহরের কর্মজীবীদের বেশিরভাগের স্থায়ী ঠিকানা গ্রামে। পরিবার, বাবা মা ও স্বজনদের সাথে ঈদ উদযাপন করতেই কর্মজীবীদের আনন্দযাত্রা। দীর্ঘ একটা ছুটি পাচ্ছি, তো আমরা রিল্যাক্সে অন্তত 2-3 দিন অ্যাটলিস্ট নারীর টানে যে যাব সেখানে থাকতে পারবো। লম্বা একটা 7 দিনের একটা ছুটি পেলাম। হয়তো আমি গ্রামে যাব না, কিন্তু যারা যাচ্ছে তাদের জন্য অনেক স্বস্তিকর। অনেক লম্বা ছুটিটা পাওয়াতে একটা সুবিধা হবে যে আমাদের যে ঈদের ছুটির আগের দিন যে একটা যাওয়া, একটা তাড়াহুড়া, এটা আসলে লাগে না। আমি দেখা যাচ্ছে পরদিন যেতে পারতেছি। অফিস শেষ করে অনেকেই রওনা দেবে, আবার হয়তো বা কালকেও কেউ যাবে। 24 ও 25 মার্চ অফিস খোলা রয়েছে। কেউ যদি এ দুদিন ছুটি নিতে পারেন তাহলে 28 মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী এবার ঈদ উল ফিতর হতে পারে 21 মার্চ শনিবার। শারমিন নীরা, 71, ঢাকা। ঈদ যাত্রার চতুর্থ দিনেও স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশন ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। প্রায় সব ট্রেনই ছাড়ছে সময় মেনে। এখনো ঈদের ছুটি শুরু না হওয়ায় যাত্রীদের অতিরিক্ত চাপ নেই। তবে ছুটি শুরু হলে আগামী মঙ্গলবার থেকে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের চাপ বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে অনেকেই আগে ভাগেই পরিবারের সদস্যদের পাঠাচ্ছেন বাড়িতে। এদিকে আজও ঈদে ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি করছে রেলওয়ে। এবারও শতভাগ টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তেলের সংকট না থাকায় দামও বাড়ানো হবে না বলে জানান তিনি। সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য শৌচাগার উদ্বোধন করে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, এবার ঈদে কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, বরং কিছু ক্ষেত্রে আগের তুলনায় কম নেওয়া হচ্ছে। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না জানিয়ে শেখ রবিউল সতর্ক করেন, অভিযোগ পেলেই নির্ধারিত গাড়ি ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংকট আন্তর্জাতিক পর্যায় থেকে ব্যবস্থাপনায় আছে, কিন্তু গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। গণপরিবহনের মালিকরা এখানে আছেন। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করেছি, আজকেও বলছি তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।